সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে ফেসবুক লাইভে এবং একই সাথে ইউটিউব লাইভে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা এই ভিডিওটি দেখবেন, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। অ্যাডভান্স আইডিয়াল মেশিন এইম কর্তৃক আয়োজিত আমার কথা অনলাইন হেলথ টিভি এর মুখের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দাঁত ও মুখের যত্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার রোমান খান। আর আজকের আমাদের দ্বিতীয় লাইভ সেশনের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ডেন্টাল সার্জনকে, যিনি আর কেউ নন, যিনি একসাথে একজন ডেন্টাল সার্জন এবং উনি টিভি প্রোগ্রাম উপস্থাপক। তিনি এনটিভি, আরটিভি এবং বাংলা ভিশনে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো করে থাকেন। তিনি আর কেউ নন, আমাদের ডক্টর সঞ্জিদা হোসেন পাপিয়া ম্যাম। তিনি কনসালটেন্ট হিসেবে আছেন ইউনাইটেড ডেন্টাল সার্জারিতে। ধন্যবাদ ম্যাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ রোমান, নিশ্চয়ই ভালো আছো এবং যারা দর্শক আছেন, যারা দেখছেন লাইভে আছেন, সবার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাম। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ সহ পুরো পৃথিবী করোনা মহামারীতে একটি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই মহামারীর মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। ম্যাডাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনি জানেন দাঁত নিয়ে অবহেলা এজন্য আমাদের একটি অভ্যাসের বড় অংশ। আমরা আমাদের এই ছোট ছোট অভ্যাসগুলোকে, অবহেলার যে অভ্যাসটি আমাদের মধ্যে রয়েছে, সেই অভ্যাসটিকে পুষিয়ে রেখে আমরা ছোট একটি সমস্যাকে অনেক বড় আকার ধারণ না হওয়ার পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না। তো আগে এরকম যে অভ্যাসটি ছিল, বর্তমান সময়ে কি মানুষের মধ্যে এই অভ্যাসটুকুর কোনো পরিবর্তন ঘটেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ রোমান। যেটি অভ্যাসের পরিবর্তন বলতে হচ্ছে মানুষের সচেতনতা বেড়েছে, বিশেষ করে দাঁতের এবং মুখের যত্ন নিয়ে। একটা সময় যেমন দাঁতের মানে দাঁতের জন্য যে কোনো ডাক্তারের কাছে যেতে হবে সেটি কিন্তু অনেকেই বুঝতো না, এবং দাঁত ফেলার মানে দাঁতের চিকিৎসা মানে দাঁত ফেলা, এটাই ছিল একমাত্র চিকিৎসা। তো এই বিষয়টি থেকে সরে এসেছে মানুষ। হ্যাঁ, এখন মানুষ দাঁতের এবং মুখের যত্ন নিতে শিখেছে। এখন মানুষ জেনেছে যে 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর দাঁতের এবং মুখের চেকআপের জন্য যেতে হয়। এখন মানুষ শিখেছে প্রতিদিনের মানে বিভিন্ন সমস্যাগুলো প্রতিরোধ করে কিভাবে প্রতিদিনের যত্ন নেওয়া যায়, কিভাবে শিশুদের দাঁতের যত্ন নেওয়া যায়, কিভাবে নিজের দাঁতের যত্ন নেওয়া যায়। এই বিষয়গুলো অনেক ডেভেলপ হয়েছে। এখন শুধু শহরমুখী না, এখন কিন্তু গ্রামে বা মফস্বলেও আমরা দাঁতের চিকিৎসকদের দেখতে পাই দাঁতের বা মুখের চিকিৎসা নিতে লোকজন চেষ্টা করছে একজন পাশ করা ডেন্টাল সার্জনের কাছে যেতে। তো এগুলোই হচ্ছে পজিটিভ ডেভেলপমেন্ট, সেটি আমাদের দেশের ক্ষেত্রে তো অবশ্যই ঘটছে। পুরো বিশ্বে তো অনেক আগেই ছিল, আমাদের দেশ এদিক দিয়ে একটু পেছানো ছিল, কিন্তু গত কয়েক বছরে ডেন্টিস্ট্রির যে আমূল পরিবর্তন এবং ডেন্টাল সার্জন থেকে শুরু করে ডেন্টিস্ট্রির যত ইকুইপমেন্ট আছে, টেকনোলজি আছে, যেভাবে বাংলাদেশে প্রভূত উন্নতি সাধিত হয়েছে, তার সাথে সাথে মানুষের সচেতনতাও কিন্তু বেড়েছে কিভাবে মানুষ মুখের এবং দাঁতের যত্ন নিতে পারবে, তার যে আগ্রহ এবং ইচ্ছা। তো এটি আমার কাছে খুব পজিটিভ মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য। জি, অবশ্যই ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছে যদি আমি একটু নির্দিষ্ট করে শুনতে চাই, দাঁত ও মুখের যত্ন বলতে আসলে আমরা কি বুঝি এবং আমরা কিভাবে দাঁত ও মুখের যত্ন নিব? দাঁতের এবং মুখের যত্ন মানে তুমি কিন্তু শুরুতেই খুব সুন্দরভাবে বলেছো যে দাঁত মানে শুধু দাঁত না, তার সাথে সাথে মুখের যত্ন নিতে হবে। হ্যাঁ, কারণ শুধু দাঁতের যত্ন নিলে তো হবে না, মুখের ভেতরের বা ওরাল ক্যাভিটিতে আমাদের অনেকগুলো স্ট্রাকচার আছে, সেগুলোর প্রত্যেকটার যত্ন নিতে হবে। তো সেটির জন্য আমাদের মুখের ভেতরে দাঁত তো রয়েছেই, তার সাথে সাথে জিহ্বা রয়েছে, মিউকোজা রয়েছে। তো এই বিষয়গুলো সব সম্মিলিতভাবে সবগুলোর যত্ন নেওয়াটাই হচ্ছে দাঁতের এবং মুখের যত্ন। সেই যত্নটা আমরা কিভাবে নিতে পারি? আমরা যদি খুব মানে খুব সহজভাবে সাদাভাবে আমরা শুরু করি, প্রতিদিনের যত্ন, দৈনন্দিন যত্নটা আমরা কিভাবে নিতে পারি? প্রতিদিন
আমরা জানি যে মুখের এবং দাঁতের যত্নের মধ্যে প্রথমে হচ্ছে ব্রাশিং টেকনিকটার কথা আমরা বলি, যে ব্রাশ করতে হবে। সেই ব্রাশটা কখন করতে হবে? বেশিরভাগ সময় কিন্তু সকালবেলা নাস্তার পরে ব্রাশ করে অনেকে। এটা খুব সাধারণ একটা চর্চা, অনেক বছর ধরে অনেকে করছে। সকালবেলা ঘুম থেকে উঠে, নাস্তার পরে না, ঘুম থেকে উঠে তারপরে নাস্তার আগেই দাঁত ব্রাশ করতে হবে। কিন্তু এটা আমরা ডেন্টাল সার্জনরা কিন্তু সাজেস্ট করি না। আমাদের সবার মানে সবচেয়ে গ্রহণযোগ্য যে দুটো সময়, সেটি হচ্ছে রাতের বেলা ঘুমের পর, ঘুমের আগে, ডিনারের পর, এবং সকালবেলা নাস্তার পর। এই দুটো সময়, এই দুটো সময় অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। এবং সকালবেলা নাস্তার আগে ব্রাশ করলে হয় কি, সারাটা দিন কিন্তু যে মুখের ভেতরের যে ফ্রেশ ভাবটা বা একটা কমফোর্ট ফিলিংটা, সেটি কিন্তু থাকে না। যেটি আমি নাস্তার পরে ব্রাশ করলে কিন্তু সারাটা দিন আমার খুব ভালো থাকবে, আমার ভেতরের যে ফ্রেশ ভাবটা, যে ভালো থাকাটা, সেটি থাকবে। এরপরে ব্রাশিং টেকনিকটা জানা খুব জরুরি। অনেকে ব্রাশিং টেকনিকটা বোঝে না, যে কিভাবে আসলে, আমি হয়তো দেখা যাচ্ছে অনেকেই বলেন যে আমি সারাদিন 2-3 বার ব্রাশ করে যাই, তারপরও আমার কেন দাঁত ক্ষয় হচ্ছে বা দাঁতে কেন ময়লা জমছে। দাঁত ক্ষয় তো হবেই, আপনার ব্রাশিং টেকনিকটা যদি ভালো না হয়, দাঁত তখন ভালো রাখার বদলে নতুন করে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হবে। যেমন দাঁতের কিছু ক্ষয়রোগ আছে, সেগুলো কিন্তু ব্রাশিং ট্রমার কারণে হয়, বা ব্রাশের টেকনিকটা ভুল টেকনিকের কারণে হয়। এইগুলো একটু শিখে নিতে হবে, এগুলো জানতে হবে যে সঠিক উপায় কিভাবে আমরা দাঁত ব্রাশ করতে পারি। শিশুদের দাঁতের যত্নের কথাটা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় নিজেরা দাঁতের যত্ন নেই, কিন্তু শিশুদের দাঁতের যত্নটার কথা ভুলে যাই। আমরা মনে করি যে এটা তো দুধ দাঁত, আমরা হয়তো এই দাঁতগুলো কয়দিন পরে পড়ে যাবে, দরকারটা কি এখন দাঁত এত কষ্ট করে 2 বেলা ব্রাশ করা, বাচ্চাদের সাথে জ্ঞান জ্ঞান করা। এই বিষয়গুলো না অনেকে চিন্তা করে, কিন্তু এটা বোঝে না যে শিশুদের সত্যি। দাঁতগুলো, হ্যাঁ, শিশুদের দাঁতগুলো যদি ঠিক থাকে, সেই দাঁতের ওঠার এবং পড়ার কিছু টাইম আছে, একেবারে সঠিক যে টাইমটা, সেই টাইম পর্যন্ত যদি আমরা অপেক্ষা করি, বা সেই টাইম পর্যন্ত যদি আমরা রাখতে পারি দাঁতটাকে ভালো, তাহলে সেই দাঁতগুলো কিন্তু পরবর্তীতে একজন অ্যাডাল্ট মানুষের যে পার্মানেন্ট দাঁত হবে, সেই দাঁতগুলোর জন্য একটা ভালো গাইডলাইন হিসেবে কাজ করবে। এই জিনিসটা সবাই মাথায় রাখে না, তাই শিশুর দাঁতের যত্নটার ক্ষেত্রে খুব প্রয়োজন, যাতে সঠিক সময় সেই দাঁতটা পড়ে এবং উঠে, সেই বিষয়টাকে নিশ্চিত করা। আরেকটা বিষয় হচ্ছে ডেন্টাল চেক আপ। আমি যেটি শুরুই করেছি, যেটি বলে যে ডেন্টাল চেক আপটা আসলে অনেক জটিলতা বা সমস্যার প্রতিরোধ করতে মানে সাহায্য করে। যখন একজন মানুষ 6 মাস থেকে 1 বছর পর পর ডেন্টাল সার্জনের কাছে যাবেন, এবং অবশ্যই একজন পাশ করা ডেন্টাল সার্জন হতে হবে, সে ব্যাপারে কোনো মানে আসলে মত পার্থক্য নেই, বা এটির কোনো বিকল্প নেই। যেতে হবে, এবং সেখানে গেলে যেটি হবে সেটি হচ্ছে, প্রথম একেবারে ইনিশিয়াল স্টেজেই দাঁতের যে সমস্যাগুলো বা মুখের ভেতরের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু ধরা পড়ে যাবে। একটা ক্যারিস হচ্ছে, মানে শুরুর দিকে যে গর্তটা হচ্ছে, সেটি যদি ডেন্টাল সার্জন লোকেট করতে পারে, ডায়াগনোস্ট করতে পারে, আমি কিন্তু ফিলিং এর মাধ্যমেই একেবারে দাঁতটা মানে ঠিক করে দিতে পারছি। সেটার জন্য আমার ব্যথা ভবিষ্যতে মুক্ত জটিলতা হচ্ছে না, ব্যথা চিকিৎসা হয়ে ব্যথা যাচ্ছে। হওয়ার কোনো অবকাশই থাকছে না। তো এই বিষয়গুলো আর কি, যে দাঁতের ব্রাশ করা, প্রতিদিনের যত্ন, শিশুর দাঁতের যত্ন, এবং ডেন্টাল চেক আপ, এই বিষয়গুলো যদি একটু প্রতিটা মানুষ একটু নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু আসলে মুখের এবং দাঁতের যত্নটা অনেকটাই কভার করে যায়। যে ম্যাডাম, আপনি যেটা বললেন যে সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা লম্বা সময় আমরা থাকি, সজাগ থাকি, আমরা বিভিন্ন কিছু খাচ্ছি। তো ওই খাবারের পরে কি আমাদের মুখে যত্ন নেওয়ার কোনো হুম। গুরুত্ব গুরুত্ব আছে ম্যাডাম? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা অনেকের আছে কি যে কিছু কিছু মানুষের মুখের এবং দাঁতের গঠনই থাকে একটু এমন, যে সেখানে একটু খাবার আটকায় বেশি অনেকের। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন। এছাড়াও সবাই এই বিষয়টা খেয়াল রাখতে পারেন, যে কুলি করা, মুখে কুলকুচি করাটা, বা যেটিকে আসলে মাউথ ওয়াশ অনেকে ব্যবহার করে থাকেন। খুব সহজে মাউথ ওয়াশ ঘরে বসে কিন্তু আমরা ইউজ করতে পারি। হালকা গরম পানিতে লবণ দিয়ে সেটি ইউজ করা যেতে পারে। তবে আমি ওভার দ্য ইয়ার মাউথ ওয়াশ ইউজ করার পক্ষে সবসময় থাকি না, কারণ আমাদের মুখের ভেতরে কিছু নর্মাল ফ্লোরা থাকে, আমরা জানি, তুমিও জানো। তো এটি কিন্তু অনেক মানে আমাদের মুখের ভেতরের যে স্বাভাবিক পরিবেশটা, সেটিকে বজায় রাখতে কিন্তু এই নর্মাল ফ্লোরা গুলো সাহায্য করে। তো আমি সবসময় দর্শকদেরকে বলবো, বা রোগী যারা আছেন তাদেরকে বলি, যে যখন প্রয়োজন হয়, আপনার মুখে যদি কোনো প্যাথোজেনিক কন্ডিশন থাকে, বা যদি কোনো সমস্যা থাকে, বা স্কেলিং এর পরবর্তীতে আমরা সাধারণত বলি যে মাউথ ওয়াশ ইউজ করতে, যেগুলো বাজারে খুব অ্যাভেলেবল।
সেটি ঠিক আছে, কিন্তু ওভার দ্য ইয়ার আসলে মাউথ ওয়াশ ইউজ করার আমি খুব প্রয়োজন দেখি না। নর্মাল পানি দিয়ে কুলি করে নিলে হয়ে যাবে। এছাড়া দুই দাঁতের মাঝামাঝি জায়গায় অনেক সময় কিন্তু খাবার আটকায়, সেটি আমরা ডেন্টাল ফ্লসিং এর মাধ্যমে আমরা অনেক সময় দেখি টুথপিক দিয়ে অনেকে দাঁত খোঁচা মানে দাঁত খুঁচিয়ে সেটি কিন্তু আরো ইনজুরি করে ফেলে, অনেক সময় কিন্তু মাড়ির ইনজুরি হয় বা অনেক ধরনের জটিলতা হওয়ার চান্স থাকে। এই বিষয়টিতে আমি একেবারেই মানা করব যে টুথপিক ইউজ করা যাবে না। দাঁতের দুই দাঁতের মাঝামাঝি যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার করার জন্য কিছু ইন্টারডেন্টাল ব্রাশও কিন্তু বাজারে এখন খুব মানে সহজলভ্য, সেগুলো পাওয়া যেতে পারে, সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং ইন্টারডেন্টাল ফ্লসিং ইউজ করে করতে পারে। কিন্তু এছাড়া দুইটা সময় যদি ব্রাশ করা হয় এবং মাঝে মাঝে যদি কেউ কুলি করে মানে সেটা তার জন্য যথেষ্ট সাহায্য করবে। এর ম্যাডাম, বেশি আপনার কাছে আসলে আরেকটা জিনিস প্রয়োজন জানতে হয় না চাই। অনেক। আপনি যেহেতু একজন টিবি হেলথ প্রোগ্রাম প্রেজেন্টার এবং একই সাথে আপনি একজন ডেন্টাল সার্জন এবং আপনি নিয়মিত চেম্বার করে থাকেন, তো কি ধরনের রোগী সাধারণত আপনি পেয়ে থাকেন চেম্বারে, বা আপনার কাছে কি ধরনের চিকিৎসা নিতে রোগী বেশি আসেন? রোগী বেশিরভাগ আসে হচ্ছে দাঁতে ব্যথা। এটা হচ্ছে সবসময় আমরা জানি যে দাঁতে ব্যথা হলেই আসলে মানুষ চিন্তা করে যে দাঁতের ডাক্তারের কাছে বা ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, যেটি আসলে উচিত না। দাঁতে ব্যথা হওয়ার আগেই আসলে অনেক অনেক কিছু করার আছে, সাধারণত আমরা জানি, তুমিও জানো যে কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে মানুষ বেশিরভাগ আসে হচ্ছে দাঁতের ব্যথা বা ক্ষয় রোগ নিয়ে। এছাড়া দাঁত শিরশির ভাব, একটা সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি খুবই কমন, সে কারণে আসে। মুখে দুর্গন্ধ একটা খুব কমন সমস্যা, সেটি নিয়ে অনেকে আসে। এছাড়াও কিছু ট্রমা হয়, মুখের ভেতরের ঘা বা অ্যাপথাস আলসার খুব কমন, সেটিও মানে বড় একটা কারণ। মুখের ভেতরে ব্লিডিং হয় অনেক সময়, অনেকে বলে যে দাঁত থেকে রক্ত পড়ে, আসলে মাড়ি থেকে আসে রক্তগুলো। তো এই কমন সমস্যাগুলোই নিয়েই সাধারণত মানুষ আসে চেম্বার গুলোতে। এছাড়াও আরো কিছু বিষয় থাকে, কিছু অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে, ট্রমা থাকে, দাঁত পড়ে যায়, শিশুর ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রেও অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়। ডেন্ট ওরাল ক্যান্সারটা খুব কমন এখন। মুখের ঘা, দেখা যায় যে মুখের ক্ষত বা ঘা থেকে অনেক সময় দীর্ঘমেয়াদী কিছু ঘা, সেটি কিন্তু অনেক সময় ওরাল ক্যান্সারের একটা কারণ হয়ে দাঁড়ায়, সেটি আমরা জানি। তো এই জাতীয় সমস্যাগুলো নিয়ে সাধারণত মানুষ আসে। এবং আমি আসলে সাধারণ মানুষদেরকে আহ, একটু বলতে চাই যে দাঁতের ব্যথা সেটার জন্য আসলে আপনারা অপেক্ষা করবেন না। আপনারা এই জন্যই কিন্তু ডেন্টাল চেকআপের কথা আসছে, যে যখনই একজন মানুষ ডেন্টাল চেম্বারে যাবে যে আমার কোনো সমস্যা নাই, তারপরও আমি 6 মাস পর পরে চেকআপে যাচ্ছি, তখনই কিন্তু সমস্যা শুরুর আগেই আমরা শুরুর দিকে মানে ব্যথা হওয়ার আগেই আমরা খুব কম সময় কম জটিলতায় মধ্য দিয়ে আসলে আমরা পারি অনেক সমাধান করতে। এটি কিন্তু আসলে অনেক সমস্যাকে প্রতিরোধ করতে সাহায্য করে। ম্যাম, আপনি যেমন বলছিলেন যে অধিকাংশ রোগীরা দাঁতের ক্ষয় রোগটি নিয়েই সবচেয়ে বেশি আসে, তো দাঁতের ক্ষয় রোগটির চিকিৎসা পদ্ধতিটা আসলে কি? যদি একটু বিস্তারিত বলতেন যে আমরা দাঁতের ক্ষয় রোগটি আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন, বা আমি কখন বুঝবো যে আমার দাঁতের ক্ষয় হয়েছে এবং আমাকে চিকিৎসা নিতে হবে? এক হচ্ছে ক্ষয় রোগ, তো বিভিন্ন ধরনের ক্ষয় রয়েছে। তো আমি যেটি ডেন্টাল ক্যারিজ খুবই কমন যেটা আর কি, হ্যাঁ, যেটি হচ্ছে জীবাণুর মাধ্যমে হয়, যেটিকে দাঁতে পোকা লাগানো বলে সাধারণ মানুষের ভাষায়। এই ডেন্টাল ক্যারিজটা যখন হয় শুরুর দিকে আসলে বোঝার কোনো উপায় নেই। ইনিশিয়ালি খুব ব্ল্যাক একটা স্পট থাকে অনেক সময়, সেটি দিয়ে অনেক সময় বোঝা যেতে পারে যে একটা ক্ষত, একটা ক্যারিজ বা ডেন্টাল ক্ষয় হচ্ছে, দাঁতের ক্ষয় রোগ শুরু হচ্ছে, সেটি বোঝা যাবে। বেশিরভাগ সময় যেটি হয় যে অনেক সময় খাবার আটকে থাকে, হ্যাঁ, যদি একটা দাঁতের আমরা সারফেস চিন্তা করি, অক্লুশন বা যে জায়গাটা দিয়ে মানুষ কামড় দেয় ওই সারফেসটাতে যখন দাঁতের ক্ষয়রোগ শুরু হয়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় খাবার আটকায়, বা দুই দাঁতের মাঝামাঝি জায়গায় কিন্তু অনেক সময় এই ক্ষয়রোগটা হয়, তখনও কিন্তু খাবার আটকায় এবং মানুষ অস্বস্তি বোধ করে। তো তখন যদি মানুষ মানে কারো মধ্যে যদি মনে করে যে না আমি এখনই ডাক্তারের কাছে যাব, তখন কিন্তু অনেকটা ইজি হয় সেই সমস্যাগুলো সমাধান করা। তো আমরা খুব চেষ্টা করি রোগীদেরকে বলতে যে আপনারা যখন মানে অন্ততপক্ষে ব্যথা শুরুর আগে যখন এই সমস্যাগুলো হয়, যে আহ, আপনি দাঁতের গোড়ায় সমস্যা হচ্ছে বা দুই দাঁতের মাঝামাঝি জায়গায় খাবার আটকাচ্ছে, তো ওই সময়গুলোতে যদি চলে আসে খুব অল্পতেই কিন্তু আমরা ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে
সেই চিকিৎসাটা করতে পারি। যখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট, যেটিকে আমার বিভিন্ন ধরনের ফিলিং ম্যাটেরিয়াল, দাঁতের সাথে কালার ম্যাচ করা ফিলিং ম্যাটেরিয়াল খুব সহজেই কিন্তু আমরা এই চিকিৎসাগুলো করতে পারি। অনেক সময় অনেক ডেন্টিস্টরা যে ম্যাল প্র্যাকটিসটা করে থাকে সেটা হচ্ছে কালো রঙের অ্যামালগাম ফিলিং ইউজ করে অনেকে। আমরা অনেক বছর ধরেই চেষ্টা করছি এই ফিলিংটাকে অ্যাভয়েড করতে, কারণ এই কালো রঙের ফিলিংটা অনেক সময় কার্সিনোজেনিক একটা ইফেক্ট দেয়, ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। সেটি ডাক্তার এবং যিনি রোগী আছেন তার ক্ষেত্রে কিন্তু একটা বড় জটিলতার সৃষ্টি করে। তাই কালো রঙের যে ফিলিংটা সেটি আমরা অ্যাভয়েড করি। দাঁতের সাথে কালার ম্যাচ করে অনেক ধরনের ফিলিং ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই, অনেক সহজেই এটি সহজ মানে ঠিক করা সম্ভব আর কি। তো এইটাই যে আমরা যখনই ব্যথা হবে, ব্যথার আগেই ডাক্তার কাছে চলে যাব ডেন্টাল চেকআপের জন্য। তো তখনই বোঝা যাবে যে কখন কোন চিকিৎসাটার প্রয়োজন, সেটি যিনি ডেন্টিস্ট আছেন তিনি নির্ধারণ করবেন। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে প্র্যাকটিসে আছেন, আপনি যেটা বললেন যে ক্ষয় রোগ থেকে, কালো স্পট থেকে আমরা ডেন্টাল ক্যারিজটি রিমুভ করে আমরা কসমেটিক রেস্টোরেশন করে দিতে পারি। এবং অনেক সময় দেখা যায় যে রোগী যখন দাঁতের ব্যথা নিয়ে সরাসরি ডাক্তার কাছে না এসে কোনো ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খেলো, হয়তো বা কোনো অ্যান্টিবায়োটিক করা তাদেরকে দিয়ে দিল, রোগী কিছুদিন ভালো থাকলো, কিন্তু আমাদের কাছে যখন আসে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় রোগীর দাঁত ফুলা নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের সব থেকে পরিচিত একটি ট্রিটমেন্ট আমরা যেটা করে থাকি, রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং এটা আমাদের বাংলাদেশের মানুষদের কাছে সব থেকে পরিচিত ট্রিটমেন্ট। এই চিকিৎসা পদ্ধতিতে আসলে কি কখন আমরা করে থাকি রুট ক্যানাল চিকিৎসাটা, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। রুট ক্যানেল চিকিৎসাটা, রুট ক্যানেল ট্রিটমেন্ট, এটা দিয়ে বোঝাই যাচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্টকে একটা সময় মানি ক্যানেল বলা হতো আর কি। মানে এতটাই জটিল ছিল এক সময় এবং এতটাই আসলে মানে দেখা যেত যে একেবারেই কস্ট এফেক্টিভ ছিল না এই পদ্ধতিটা। কিন্তু এখন কিন্তু খুব সহজেই, একটা সময় আমরা মাল্টিপল সিটিং দিয়ে করতাম, কিন্তু এখন কিন্তু এক সিটিংয়েই রুট ক্যানাল ট্রিটমেন্টটা সম্ভব, সেটি তুমিও খুব ভালো মতো জানো। এবং যখন কারো দাঁতে ব্যথা শুরু হয়ে যায় তখন কিন্তু আর ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা উপরে যতই ফিলিং দেই না কেন সেই দাঁতের চিকিৎসাটা সম্ভব না। সেই দাঁতটা চিকিৎসা করার জন্য আমাদের যে ইনফেক্টেড পাল্প পোর্শনটা আছে, যেটিতে এই ক্যারিজ বা ক্ষয়টা পৌঁছে গেছে, এবং সেই পাল্প পোর্শনটাকে সরিয়ে দিয়ে আমাদের একটা আর্টিফিশিয়াল পাল্প দিতে হয়। এই ট্রিটমেন্ট প্রসিডিউরটাকে বলা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা এখন একেবারে মানে বিশ্ব মানের চিকিৎসা পদ্ধতি বা বিশ্ব মানের যে রুট ক্যানাল থেরাপিটা, সেটি কিন্তু আমাদের দেশে আমাদের ডেন্টাল সার্জনরা খুব সফলভাবে করছেন। এটি ক্ষেত্র বিশেষে মাল্টিপল সিটিং হয়, কিন্তু আমরা খুব চেষ্টা করি একটা সিটিং এর মাধ্যমে এটি করে ফেলার। সো এটি করলে হয় কি, দেখা যায় যে শুধু রুট ক্যানাল ট্রিটমেন্ট দিয়ে কিন্তু শেষ হয়ে যায় না। একটা দাঁত যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়, সেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতটা ডেড হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায়। সেই দাঁতটাকে আমরা বলি হচ্ছে তখন এই অর্ধসমাপ্ত কাজটাকে সমাপ্ত করার জন্য আমরা একটা ক্যাপ করা বা ক্রাউন করার একটা পরামর্শ দেই। এবং সেই ক্রাউন করার পরেই কিন্তু আসলে দাঁতটা প্রিজার্ভ হচ্ছে এবং ফাংশনিং হচ্ছে। সেই দাঁত দিয়েই আসলে কার্যকর যে কাজগুলো সেগুলো করা সম্ভব। মুখের অ্যাস্থেটিক এবং চিবানোর যে কাজগুলো সেগুলো সেই ক্রাউনটা দিয়ে করা সম্ভব। তাই রুট ক্যানেল করা মানেই শুধু রুট ক্যানেল ট্রিটমেন্ট দিয়ে আসলে শেষ হয়ে যায় না, তার সাথে সাথে কিন্তু ক্রাউন করতে হয়। এবং কেউ যদি পাশ করা ডেন্টাল সার্জনের কাছে যান এবং তিনি যদি বলেন যে আপনার দাঁতটা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আসলে এটি নিশ্চিত হয়েই তিনি বলেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, কারণ এছাড়া এর বিকল্প আর কেউ নাই। এছাড়া যদি অন্য কেউ বলে যে না আমি ফিলিং দিয়ে আপনার দাঁতটাকে আপাতত ঠিক করে দিতে পারবো, মনে করতে হবে যে তিনি আসলে ডেন্টাল সার্জন না, আমি বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, খুব সাধারণভাবে রোগীদেরকে বা দর্শকদেরকে আমি একটু চিনিয়ে দিতে চাই। অনেকে মনে করতে পারেন যে রেজিস্টার্ড ডেন্টাল সার্জন এবং যারা কোয়াক আছেন, আমরা খুব ঘন ঘন দেখতে পাই যে এদেরকে আসলে আলাদা করার কোনো উপায় অনেক সময় সাধারণ মানুষের থাকে না। সেটি জানার একটা প্রধান উপায় হচ্ছে, খুব সহজ উপায় হচ্ছে, আমাদের যে ডেন্টাল চেম্বার থাকে, চেম্বারের সাইনবোর্ডে আমরা বিএমডিসির যে একটা রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু আমরা ইউজ করি। তো সেটি আমরা যারা ডেন্টাল সার্জন আছি পাশ করা রেজিস্টার্ড, তারাই কিন্তু ইউজ করতে পারি। যখন আপনি দেখবেন যে ওই চেম্বারটিতে সেই রেজিস্ট্রেশন নাম্বার, সেই চেম্বারের সাইন হলে বুঝতে হবে যে নিশ্চয়ই
আমাদের বোধহয় নেটওয়ার্ক একটু ঝামেলা হচ্ছে। আহ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে আমাকে? আমার একটা ফোন এসে জি। গিয়েছিল। আমি কি এসেছি? আহ, দর্শক আমরা দুঃখিত, আমাদের আহ, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে। দর্শক আমরা আমাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। জি আচ্ছা, ম্যাডাম, আমি আমি একটু এই এই আমি এই একটু আমি ফাঁকে একটু আপনাকে একটু প্রশ্ন ইয়ে করে রাখি। জি, দর্শক আমরা আমাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ম্যাডাম যেটা বলছিলেন যে আহ, আমরা যখন রুট ক্যানাল চিকিৎসা কমপ্লিট করি তখন আসলে আমাদের চিকিৎসা কমপ্লিট হয়, কিন্তু আমাদের দাঁতের যে মজবুত করা বা দাঁতের যে স্থায়িত্বটা আমরা ধরে রাখার কাজ করি সেটা পরিপূর্ণতা পাই না। সেক্ষেত্রে আমরা ক্রাউন করে নিতে পারি। ক্রাউন করার আগে যেটা করতে হয়, আমাদের ওই দাঁতটাকে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে হয় কেটে, তারপর আমরা একটা ক্রাউন পরাই দিই। সো ক্রাউনটা পরানোর বেসিক্যালি কারণ হচ্ছে ম্যাডাম যেটা বললো যে আমরা যখন রুট ক্যানাল করি তখন তাতে রক্তনালী থাকে না। সো সেই রক্তনালী গুলো আমরা যখন বের করে আমরা আর্টিফিশিয়াল রক্তনালী দেই, সেক্ষেত্রে দাঁতের ভঙ্গুরতা বেড়ে যায়, যেহেতু দাঁতের ব্লাড সাপ্লাই থাকে না। সো সেক্ষেত্রে আমরা ম্যাম আমাদেরকে সাজেস্ট দিয়েছেন যে ক্যাপ করে নেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডামকে যান্ত্রিক ত্রুটি এড়িয়ে আমাদের সাথে জয়েন করার জন্য। ম্যাডাম আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। মুখের দুর্গন্ধ আপনি যেটা বললেন যে খুব সাধারণ একটি সমস্যা এবং মানুষ এটা মানসিক হীনতায় ভুগে থাকে। তারা পাবলিক প্লেসে যখন কথা বলতে চায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা কথা বলার সময় মুখ ঢেকে রাখে। তো এই সমস্যাটা বিশেষত কেন হয়, আর এর প্রতিকারটা কি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। মুখের দুর্গন্ধ একটা সামাজিক সমস্যা আসলে আমি বলবো, এবং একটা মানুষের যাদের এই সমস্যাটা হয় তারা যে মানে এতটাই আসলে মানে মানসিকভাবে বিপর্যস্ত থাকে, এটি যার হয় সে আসলে বোঝে। এবং দেখা যায় আমাদের কাছে এমন অনেক পেশেন্ট আছে এসেছে যারা এসে মানে কেঁদে দিয়েছে, এরকম মানে এতটাই আসলে আমি ওইটার মানে ঘটনার ভয়াবহতাটা বোঝানোর জন্য বললাম। আহ, এতটাই আসলে তারা সাইকোলজিক্যালি মানে ডিস্টার্বড থাকে এটার কারণে। তো এই কারণে হয় কি, মুখের দুর্গন্ধটা মানে নিয়ে আসলে বসে থাকার কোনো মানে অবকাশ নেই, এটি অবশ্যই সমাধানযোগ্য। মুখের দুর্গন্ধের বেশ কিছু কারণ থাকে। একটা হচ্ছে মুখের ভেতরের কিছু লোকাল কজ, আর আছে হচ্ছে সিস্টেমিক কিছু কজ। তো আমি সিস্টেমিক কারণগুলোতে যাব না, কারণ সেটি এখন বলার সময় নেই। তারপরও হচ্ছে গ্যাস্ট্রিকের বা লিভারের জনিত কোনো সমস্যায় কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে। সেটি যদি না হয় তাহলে বুঝতে হবে এটি মুখের নিজস্ব কোনো সমস্যা। মুখের সমস্যা আহ, মানে যেমন মুখের ভেতরে যদি দেখা যায় যে মাড়ির প্রদাহজনিত সমস্যা যদি থাকে, যদি পেরিওডন্টাইটিস থাকে, যদি মুখের ভেতরে যে ডেন্টাল প্লাক আছে সেটি যখন আস্তে আস্তে অনেক দিন ধরে থাকতে 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 ডেন্টাল স্টোন বা ক্যালকুলাস জমা হয়ে যায়, যেটিকে একেবারে দাঁতের পাথর বলে, এই বিষয়গুলো যখন অনেক দিন ধরে কারো থাকে সেক্ষেত্রে মুখের দুর্গন্ধ হয়। কারো দীর্ঘদিন যখন স্মোকিং এর অভ্যাস থাকে তাদের মুখের দুর্গন্ধ হয়। এছাড়াও জিহ্বাতে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। আমি একটু বিষয় মানে বিশেষ করে বলবো যে মুখের ভেতরে অনেকে দাঁত ব্রাশ করছেন, দাঁত পরিষ্কার করছেন, কিন্তু জিহ্বা বা টাঙের যে একটা আলাদা পরিষ্কার করার দরকার আছে সেটি কিন্তু অনেকে গুরুত্ব দেন না, এবং এটির কারণে অনেক সময় টাঙের উপরে এক ধরনের লেয়ার পড়ে বা প্রলেপ পড়ে, সেটির থেকে কিন্তু মুখের দুর্গন্ধ হয়। অনেকের স্টিকি স্যালাইভা থাকে, হ্যাঁ, লালা গ্রন্থিতে কোনো সমস্যা থাকে, সেই লালা গ্রন্থি ব্লক থাকলে অনেক সময় একেবারেই লালা নিঃসরণ হয় না বা সালাইভা নিঃসরণ হয় না, সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ হতে পারে। এই সব বিষয়গুলোকে আগে এক্সক্লুড করতে হবে যে কি কারণে মুখের দুর্গন্ধ হয়েছে, এবং সেই কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী তার চিকিৎসা দিতে হবে। আমরা যদি দেখি বেশিরভাগ সময় আসলে দাঁতের পাথর বা মাড়ির প্রদাহজনিত কারণে এই সমস্যাটা হয়, এবং সেক্ষেত্রে সবার আগে আমরা ডেন্টাল স্কেলিং বা দাঁত স্কেলিং করার যে বিষয়টা সেটি আমরা পরামর্শ দিই, এবং স্কেলিং করার পরবর্তীতে আমরা একটা মাউথ ওয়াশ ইউজ করতে বলি। আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই এই মানে এই ট্রিটমেন্টটা নেওয়ার পর কিন্তু মানুষ মানে রোগীরা অনেকটাই স্বস্তি বোধ করেন এবং মনে করেন এবং তাদের মুখে হাসি ফুটে আসে যে মানে তারা খুব ফ্রেশ ফিল করেন, তারা
স্বস্তি বোধ করে যে তারা ঠিক আছেন, এবং মুখের দুর্গন্ধের মতো একটা মানে অস্বস্তি জি, মুখের দুর্গন্ধ নিয়ে আসলে বসে থাকার কোনো অবকাশ নেই। আপনাদের যাদের এই সমস্যা হবে, আপনার নিকটস্থ বিএমডিসি রেজিস্ট্রেশনকৃত একজন ডেন্টাল সার্জনকে অবশ্যই শরণাপন্ন হবেন। উনি যদি মনে করেন যে এই সমস্যাটা মুখের কোনো রোগের কারণে হয়েছে, অবশ্যই উনি এটা চিকিৎসা করে দিবেন। আর যদি এরকম হয় যে না, এটা অন্য কোনো সিস্টেমেটিক প্রবলেম, তখন হয়তো বা ওনারা আপনাকে রেফার করে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের মুখের দুর্গন্ধ সমস্যা নিয়ে আমাদের সম্মানিত অতিথির সাজেশন ছিল। আমাদের টেকনোলজিক্যাল একটু ঝামেলা হয়েছে, দুঃখিত সবাইকে। আহ, দুঃখিত, হয়তোবা আমাদের ম্যাডাম একটু ব্যস্ত থাকার কারণে আহ, ওনার বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই উনি আমাদের সাথে জয়েন করবেন। আমরা এতক্ষণ ধরে যা শুনলাম যে মুখের স্বাস্থ্য সচেতনতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো, আমাদের নিয়মিত ব্রাশ করা, সেই থেকে আমরা জানতে পেরেছি যে আমরা কিভাবে নিয়মিত ডেন্টাল চেক আপ করাবো। আহ, এবং আমাদেরকে আমরা আমরা জেনেছি মুখের দুর্গন্ধ হলে আমরা কি করব। আমরা জেনেছি রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে আমাদেরকে অবশ্যই ক্রাউন করে নিতে হবে। আমরা জেনেছি আমাদের রোগীরা সাধারণত কি ধরনের সমস্যা নিয়ে আসে, দাঁতের ক্ষয় রোগটি কিভাবে আমরা করব। ম্যাডাম বিস্তারিত আমাদেরকে বলেছেন। ম্যাডাম, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। এটা আসলে আমাদের এক ভিউয়ার্স আমাদের এই প্রশ্নটি আজকে আমাদের পোস্টের নিচে করেছিলেন, যে উনি জানতে চেয়েছিলেন যে আঁকাবাঁকা দাঁতের ট্রিটমেন্ট গুলো, যে আঁকাবাঁকা দাঁতের ট্রিটমেন্ট কি কি প্রোটোকল আছে, উনি একটু বিস্তারিত শুনতে চেয়েছিলেন। আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা আমাদের লাইভ সেশনে আমাদের সম্মানিত অতিথির কাছে জানতে চাবো। এবার আঁকাবাঁকা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি, আমাদের দর্শক দীপা যদি শুনে থাকেন তাহলে হয়তো বা উনি উপকৃত হবেন। আচ্ছা, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা হচ্ছে আমাদের মানে বাংলাদেশে ডেন্টিস্ট্রির বেশ কিছু ধাপ মানে ভাগ আছে, হ্যাঁ, মানে ডিভিশন আছে, সেটি তুমি খুব ভালো করে জানো রোমান। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, প্রস্থোডন্টিক্স হচ্ছে ক্রাউন ব্রিজ নিয়ে, কনজারভেটিভ হচ্ছে রুট ক্যানাল ফিলিং নিয়ে, চিলড্রেন ডেন্টিস্ট্রি আছে চাইল্ডদের নিয়ে, ওরাল ক্যান্সার নিয়ে হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, এবং আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা হচ্ছে সেরকম অর্থোডন্টিস্টরা করে থাকেন। তো এই যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট, এটি সাধারণত অর্থোডন্টিস্ট যারা তাদের কাজ। তো আমি এদিকে আসলে এক্সপার্ট নই, তারপরও আমি বলবো একটা খুব বেসিক বিষয়, সেটি হচ্ছে কখন থেকে আসলে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা শুরু করতে হবে। অনেকে মনে করে থাকেন যে পুরো মানে বড় হয়ে বা অ্যাডাল্ট অবস্থায় যখন একেবারেই আসলে করার কঠিন হয়ে যায়, আসলে সম্ভব না সেটি বলবো না, চিকিৎসাটা অনেক জটিল হয়ে যায়, সেটিতে না গিয়ে যখন 9 বছর, হ্যাঁ, ওই ওই সময়টা 9-10 বছর যখন বয়স একটা বাচ্চার, তখনই তো আসলে বোঝা যায় সেই বাচ্চাটির দাঁতটা যখন উঠেছে, দাঁতগুলো যখন ডেন্টিশনটা যখন মিক্স ডেন্টিশন পিরিয়ড থাকে, ওই সময়টাতে একজন অর্থোডন্টিস্টের কাছে দাঁতটা চেক আপ করাতে হবে, এবং ট্রিটমেন্টটা আসলে তখন থেকে শুরু করতে হবে। সেই ট্রিটমেন্ট কত বছর লাগবে সেটি তার দাঁতের যে আঁকাবাঁকার অবস্থা সেটির উপরে নির্ভর করছে, এবং সেই ডেন্টিস্ট বা অর্থোডন্টিস্ট যিনি আছেন তিনি আসলে পরীক্ষা নিরীক্ষা করে কতদিন লাগে। তবে সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে সাধারণত ছোটদের যে মানে যখন অল্প বয়সের বা খুব দ্রুত যখন অল্প বয়সে যখন আসবে আঁকাবাঁকা দাঁত, তখন কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু যখন একজন মানুষ পুরোপুরি অ্যাডাল্ট অবস্থায় বা যখন আরো বড় হয়ে যায়, তখন যদি আসে, তখন না ট্রিটমেন্টটা একটু জটিল হয়। 2 বছর 5 বছরও কিন্তু লাগতে পারে, এবং সেই দাঁতের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী হয়ে যায়। এবং চিকিৎসা যদি ধৈর্য ধরে করা যায় তাহলে কিন্তু করা সম্ভব। অনেকে আছেন যে মনে করে থাকেন যে না, এতদিন আমি রাখবো না, কিন্তু সেটি না। এবং রিটেনশন পিরিয়ড আছে, সেই দাঁতের চিকিৎসাটা যাতে স্টেবল থাকে সেটি করার জন্য রিটেনশনের জন্য আবার তাকে আসতে হবে, এবং রেগুলার একটা ফলো আপের মধ্যে তাকে থাকতে হয়। তো এই বিষয়গুলো মেনটেন করতে হবে। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমি বলবো আঁকাবাঁকা দাঁত দাঁত যদি দেখে বাবা মা, তাহলে কিন্তু ছোটবেলা থেকেই 9 বছর বয়স থেকে সাধারণত ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা চেক আপ করিয়ে তারপরে যদি আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করানোর প্রয়োজন হয় সেটি তখন থেকেই করাতে পারেন।
অপেক্ষা করার কোনো কারণ নেই আর কি, যে বড় হোক তারপর দেখবো। ধন্যবাদ ম্যাডাম। আমরা এই যতটুকু জানলাম যে অর্থোপেডিক ট্রিটমেন্টের আসলে যত তাড়াতাড়ি করা যায় আমাদের ট্রিটমেন্টের সময় খরচ অনেকটা হয়তো বা কমে যায়। ধন্যবাদ ম্যাডাম আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে চলে এসেছি। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের এই পোস্টের নিচে অথবা আমাদের পরবর্তী গেস্টের জন্য যদি আপনি কোনো কোশ্চেন রাখতে চান তাহলে করে ফেলতে পারেন। আমরা নেক্সট গেস্টকে অবশ্যই আপনার কোশ্চেনটি জিজ্ঞেস করবো। ম্যাডাম, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান বিদায়ের নিশ্চয়ই আগে। রোমান, অনেক ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন এই কোভিড-19 পিরিয়ডে আমরা একটু বলতে চাই। অনেক সময় এখন আসলে দেখি কি যে শুরুর দিকে তো আসলে আমরা বুঝিনি যে আসলে কিভাবে ডেন্টালের চিকিৎসাগুলো করব। এখন কিন্তু অনেকটাই আমরা বুঝে গেছি, বিভিন্ন ধরনের প্রসিডিওর গুলো বা কিছু প্রোটোকল মেনটেন করে কিন্তু আমরা রোগী দেখছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে রোগীদের উদ্দেশ্যে আমাদের একটা মানে অনুরোধ থাকবে যে আপনারা যেই চিকিৎসাই করান না কেন, বা যদি ডেন্টাল চিকিৎসাও করাতে হয়, সেক্ষেত্রে আগে আপনার যিনি ডাক্তার আছেন বা চিকিৎসক আছেন তার সাথে আগে ফোনে পরামর্শ নিয়ে বা ফোনে তার সাথে কনসাল্ট করে এরপরে আসলে ডেন্টাল চেম্বার গুলোতে আপনারা যান। কারণ এখনো কিন্তু আসলে কোভিড-19 এর যে ভয়াবহতা সেটা থেকে আমরা এখনো বের হতে পারিনি। তাই আপনার দাঁতের চিকিৎসাটা আসলে কতখানি প্রয়োজন সেটি আগে বুঝতে হবে, এবং যদি প্রয়োজন হয়েই থাকে তাহলে অবশ্যই যে স্বাস্থ্যবিধিগুলো সেগুলো মানতে হবে। বিভিন্ন চেম্বারগুলোতে আমরা পুরোপুরি সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেই কিন্তু আসলে রোগী দেখছি, এবং রোগীরা কোঅপারেট করবেন তখনই যখন তারা কিছু সত্যি ইনফরমেশন দিবেন। অনেক রোগীরা আছেন যাদের ঘরে হচ্ছে কোভিড-19 এর এক্সপোজার আছে, তাদের সেই এক্সপোজার গুলো তারা হাইড করেন, তারা বোঝেন না যে আসলে বলতে হবে, এবং তারা মনে করেন এটি বললে হয়তো অনেক সময় ডাক্তার রোগী দেখবেন না, হয়তো আমাকে নাও দেখতে পারেন, কিন্তু আসলে তা না, আপনাদেরকে আমরা দেখবো, কিন্তু সেটি কিন্তু একেবারে ফুল প্রোটেকশন নিয়ে, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে একেবারে প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে আমরা দেখবো। কিন্তু আপনাকে কিন্তু এই বিষয়গুলো হাইড করা যাবে না, কারণ আপনি হতে পারেন অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অবশ্যই সেটি ভালো, আমিও হয়তো ভালো হতে পারি, কিন্তু আমার মাধ্যমে যখন আরেকজন রোগীকে আমি দেখবো সেই রোগীটির মৃত্যুর কারণ কিন্তু আমি হতে পারি। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটি আসলে আমার চাওয়া প্রত্যেকটি মানুষের কাছে। ধন্যবাদ রোমান তোমাকে, এবং ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। আমরা এতক্ষণ আমাদের দাঁত ও মুখের যত্ন অনুষ্ঠানে ম্যাডাম পেয়ে আমরা অনেকগুলো কোশ্চেনের আনসার জেনেছি, আমরা অনেক কিছু শুনেছি। দর্শক, আপনারা জানেন আমরা আসলে এই করোনার এক ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই ভয়াবহতায় আমরা নিজেরা যতটুকু বাঁচবো যে আমাদের উচিত অন্যকে সাহায্য করা। নিজে সাবধানে থাকি, এবং আমরা যখন ডাক্তারের কাছে যাব অবশ্যই আমরা বাসা থেকে ডাক্তারের কাছে কথা বলে, যদি ডাক্তার মনে করেন যে আমাদের চিকিৎসা সেবা নেওয়া উচিত তখনই উনি আমাদেরকে চেম্বারে আসতে বলবেন, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা নিব। এবং আমি একটা কথা বলে শেষ করতে চাই, যারা হচ্ছে এই করোনার ভয়াবহতায় পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার শান্তি মাগফিরাত কামনা করছি আবারও, এবং যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।